Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. কেমন হবে যদি 140 কিলোমিটারের পথ একা একা কোনো যানবাহন ছাড়া হেঁটে কারোর সঙ্গে দেখা করতে হয়? এতটুকু হলে তো ভালোই হতো। আর যদি সেই পথের মধ্যে তোমাকে বড় বড় মনস্টারদের সাথে লড়াই করে পথ পাড়ি দিতে হয়, তাহলে অবশ্যই সেটা অনেক কঠিন হবে তোমার জন্য। ঠিক এমনই একটি মুভি আজকে তোমাদের কাছে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। ভিডিওটা অনেক মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। গল্পের শুরুতে আমরা দেখি একটি অত্যন্ত বিপজ্জনক অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তা থেকে বাঁচতে মানুষ নিউক্লিয়ার মিসাইল দিয়ে সেটার উপর আঘাত করে। মিসাইলগুলো ওই অ্যাস্টেরয়েডকে ধ্বংস করে ফেলে ঠিকই, কিন্তু তার তেজস্ক্রিয় কণাগুলো পৃথিবীতে এসে পড়ে। এই কণাগুলোর প্রভাবে সব ঠান্ডা রক্তের প্রাণী যেমন পিঁপড়ে, মাকড়সা, সাপ, টিকটিকি এদের ডিএনএতে পরিবর্তন হতে শুরু করে এবং এদের আকার কয়েক গুণ বেড়ে যায়। এই দীর্ঘ 1 বছরের যুদ্ধ চলাকালে অধিকাংশ বড় বড় দানব মারা যায়। সেই সঙ্গে মিলিটারি গুলি আর বন্দুকও শেষ হয়ে যায়। পৃথিবীর প্রায় 95% মানুষ মারা যায় এবং যারা বেঁচে থাকে তারা মাটির নিচে তৈরি আন্ডারগ্রাউন্ড ব্যাংকারে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। এই গল্পটি সেই বেঁচে থাকা মানুষদের মধ্যে একজন, জুয়েলের, যার গল্প শুরু হয় যখন সে তার প্রেমিকা অ্যামির সাথে গাড়িতে বসে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে ওই অ্যাস্টেরয়েডের কণাগুলো তাদের শহরের দিকে পড়তে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই এক বিশালাকার পোকা শহরে আক্রমণ চালায়। এ দৃশ্য দেখে জুয়েল এবং অ্যামি তড়িঘড়ি করে তাদের বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে গিয়ে দেখে সবাই শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তখন ওই জুয়েল এবং অ্যামিকে আলাদা হয়ে যেতে হয়। যাওয়ার আগে জুয়েল অ্যামিকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে খুব শীঘ্রই খুঁজে বের করবে। পথে জুয়েলের পরিবারও এই দানব প্রাণীদের আক্রমণের শিকার হয়। জুয়েল গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে যেতে পারে, কিন্তু তার মা বাবা ভিতরে আটকে পড়ে। জীবনের শেষ মুহূর্তে জুয়েলের মা তাকে পালাতে বলে। অনিচ্ছা সত্ত্বেও জুয়েল সেখান থেকে চলে যায়। আর তখনই এক বিশাল দানব তাদের গাড়ির উপর পা রেখে চেপে দেয়। নিজের বাবা মাকে চোখের সামনে মারা যেতে দেখে জুয়েল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। আশেপাশের লোকেরা তাকে ধরে গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু জুয়েল এই ঘটনার ধাক্কা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি। এই দুর্ঘটনার পর 7 বছর কেটে গেছে। এখন জুয়েল সেই মানুষদের সঙ্গেই থাকে যারা একসময় তার প্রাণ বাঁচিয়েছিল। সেই বাংকারে সবাই তাদের নিজের সঙ্গীদের সঙ্গে থাকে, শুধু জুয়েল ছাড়া। সে এখনো তার মা বাবার মৃত্যুর শোক ভুলতে পারেনি। তার ভয়ের কারণে তাকে কখনো বাইরের জগতে পাঠানো হতো না, আর সেই থেকেই তার মধ্যে একটা স্থায়ী ভয় বাসা বেঁধেছিল। যখনই সে কোনো দৈত্যাকার প্রাণী দেখত তখন সে একেবারে জমে যেত, কিছুই করতে পারতো না। এই ভয় থেকেই তাকে কখনো বাইরে মিশনে পাঠানো হতো না। জুয়েল বাংকারের ভিতরে সবাইকে রান্না করে খাওয়াতো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত এবং গত 7 বছর ধরে এভাবেই তার জীবন কেটে যাচ্ছিল। তখনই একদিন হঠাৎ করে একটি বিশাল আকৃতির পিঁপড়ে তাদের বাংকারে ঢুকে পড়ে। দলের সব পুরুষ সদস্য সেই পিঁপড়ের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। যারা এই লড়াইয়ে অংশ নিতে চাইছিল না তারাও প্রস্তুত ছিল, কিন্তু সবাই মিলে জুয়েলকে এই লড়াইয়ে অংশ নিতে মানা করে দেয়। তারপর 4 জনের একটি দল ওই পিঁপড়েকে মারতে বেরিয়ে পড়ে, আর বাকি সবাই থার্মাল ক্যামেরার মাধ্যমে এই লড়াই দেখছিল। কিন্তু এই 4 জনের একজনকে সেই বিশাল পিঁপড়ে ধরে ফেলে। নিজের সঙ্গীদের বিপদে দেখে জুয়েল আর নিজেকে সামলাতে পারে না এবং সে তাদের বাঁচাতে সেখানে চলে যায়। হঠাৎ তার চোখে পড়ে বিশাল পিঁপড়ের ছায়া। পিঁপড়ের মুখে তাদের এক সাথী ধরা ছিল। এটা দেখে আবার জুয়েল ভয়ের অনুভূতি তার উপর চেপে বসে এবং সে নিজের জায়গায় জমে যায়। যখন সেই দৈত্যাকার পিঁপড়ে জুয়েলের দিকে এগিয়ে আসে তখন সে ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু যখন সে আবার চোখ খোলে তখন সেই পিঁপড়ের কাটা মাথা তার পায়ের সামনে পড়ে আছে। গ্রুপের 2 সদস্য সেই পিঁপড়ের মাথা কেটে ফেলে। এই ঘটনাটি থেকে নিজেকে সামলানোর এবং মনকে অন্যদিকে সরানোর জন্য জুয়েল রেডিওতে কারোর সঙ্গে কথা বলতে শুরু করে। আর সেই ব্যক্তি আর কেউই নয়, তার প্রেমিকা এমিই ছিল। অ্যামিও 7 বছর আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল, তবে অ্যামির কলোনি এখান থেকে অনেক দূরে এবং সেই দিন থেকে যখন তারা একে অপরের থেকে আলাদা হয় তারা আর কখনো দেখা করতে পারেনি। অ্যামিকে খুঁজে পেতে জুয়েল অনেক রেডিও স্টেশনে চেষ্টা করে এবং অবশেষে সে তাকে খুঁজে বের করে। তারা দুজনেই খুব খুশি হয়ে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ করে রেডিও বন্ধ হয়ে যায়। আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জুয়েল বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সে বুঝতে পারে যে সে তার পুরো জীবন বাংকারে বসে মৃত্যুর প্রতীক্ষায় কাটাতে চায় না। তখন জুয়েল তার সঙ্গীদের জিজ্ঞেস করে অ্যামির কলোনি এখান থেকে কত দূরে। তারা জানায় অ্যামির কলোনি পশ্চিম দিকের দিকে, এখান থেকে 140 কিলোমিটার দূরে। অ্যামির কলোনি একটি সমুদ্র তটে তৈরি হয়েছিল। জুয়েল বলল, আমি সেখানে যেতে চাই। তার সঙ্গীরা বোঝাতে লাগলো সেখানে পৌঁছাতে কমপক্ষে 7 দিন সময় লাগবে, আর যদি কেউ প্রশিক্ষিত মানুষ হয় তবু সে 3 থেকে 4 দিনের বেশি বাইরে টিকে থাকতে পারে না, আর তুই তো 1 ঘন্টার মধ্যেই মরবি। কিন্তু জুয়েল নিজের মন তৈরি করে ফেলেছিল, হয় সে অ্যামির সঙ্গে দেখা করবে, নয়তো চেষ্টা করতে করতে প্রাণ হারাবে। জুয়েলের মনে মাঝে মাঝে এটা হতো যে সে এই বাংকারে থাকা লোকদের সঙ্গে থাকার যোগ্য না, সে যেন একটা বোঝা মাত্র। কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন ছিল না। জুয়েলের বন্ধুরা তাকে অনেক ভালোবাসতো। তারা তাকে সাহায্য করার জন্য একটা মানচিত্র তৈরি করে দেয়
যাতে সে অ্যামির কাছে পৌঁছাতে পারে। এখন এত বছর পর জুয়েল সেই কলোনির বাইরে বেরিয়েছে। অ্যামির কলোনি পশ্চিম দিকে, এখান থেকে 140 কিলোমিটার দূরে। কিন্তু জুয়েলের একেবারেই ধারণা ছিল না যে পশ্চিম দিকটা কোনটা। না বুঝেই সে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সে কোনো বড় প্রাণীর গর্জন শুনতে পেল। সে পাশে একটা বাড়ির মধ্যে লুকাতে গেল, কিন্তু সেই বাড়ির পেছনের পুকুরে আগেই একটা বিশাল আকৃতির ব্যাঙ বসেছিল। সেই প্রাণীটিকে দেখেই জুয়েল আবার আতঙ্কে জমে গেল। যখন সেই ব্যাঙ তার জিভ দিয়ে জুয়েলের দিকে হামলা করলো, ঠিক তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটা আর কেউই নয়, একটা কুকুর ছিল। তারপর ব্যাঙ আবার আক্রমণ করলো এবং এইবার তার জিভ দিয়ে জুয়েলের পা চেপে ধরলো। কিন্তু কুকুরটি ব্যাঙের জিভে কামড় দিয়ে দিল, ফলে ব্যাঙের জিভ কেটে গেল এবং তাড়াতাড়ি জুয়েল ও কুকুরটি সেখান থেকে পালিয়ে গেল। সেই কুকুরটি এরপর একটি দাঁড়িয়ে থাকা বাসে উঠে গেল। সেটাই ছিল কুকুরটির বাসা, যেখানে সে তার মালকিনের সঙ্গে থাকতো। তার মালকিন হয়তো মারা গেছেন। জুয়েল লক্ষ্য করলো বাসের একপাশে বয় লেখা। জুয়েল যখন বয় বলে ডাকলো, তখন কুকুরটি হঠাৎই সজাগ হয়ে উঠলো। তখন জুয়েল বুঝতে পারলো কুকুরটির নামই বয়। সেখানে একটি লাল রঙের ড্রেস পরেছিল। জুয়েল যখন সেটি তুলতে গেল, তখন বয় হঠাৎ করে সেটি তার কাছ থেকে কেড়ে নেয়, কারণ সেটি ছিল তার মৃত মালকিনের শেষ স্মৃতি। জুয়েল ওই বাসেই রাতে বিশ্রাম নিল এবং সকালে উঠে যাত্রা শুরু করলো। যখন জুয়েল রওনা দিল, বয়ও সেই লাল ড্রেসটি মুখে নিয়ে তার পেছনে আসতে লাগলো, যেন সে বোঝাতে চাইছে সে জুয়েলের সঙ্গে যেতে চায়। এরপর জুয়েল সেই ড্রেসটি তার ব্যাগে রেখে দিল এবং বয়কে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলো। পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া এলাকার মধ্য দিয়ে তারা ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে পথে জুয়েলের চোখে একটা গাছের উপর কিছু ফল পড়ে থাকতে দেখা গেল। তার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু সে যখন সেই ফল খেতে গেল, তখন বয় তার পা টানতে লাগলো, যেন সে বলতে চাইছে জুয়েল যেন এটা না খায়। জুয়েল বুঝে গেল সে সম্ভবত এই ফলগুলো বিষাক্ত। এগিয়ে যেতে যেতে জুয়েল তার এই সফরের অভিজ্ঞতা একটি খাতায় লিখে রাখছিল। হঠাৎ করে হাঁটতে হাঁটতে সে একটা বড় গর্তে পড়ে গেল। সে যখন উপরে উঠতে চেষ্টা করলো, তখন সে টের পেল যে সে এখানে একা নয়। মাটিতে বড় বড় কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে সে এই জায়গায় প্রথম শিকার নয়। আচানক কিছু চটপটে রক্তচোষা পোকা তার উপর আক্রমণ করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অজানা ব্যক্তি জুয়েলকে দড়ি দিয়ে টেনে উপরে তুলে নিল। এই লোকটির নাম ক্লাইড এবং তার সঙ্গে থাকা ছোট্ট মেয়ে মিনা আসলে অনেক বিপজ্জনক। সে গ্রেনেড ছুঁড়ে সব পোকাগুলোকে উড়িয়ে দিল। ক্লাইড জুয়েলকে বলল, তোমার একা ঘোরাফেরা করা উচিত নয়। এই কথায় জুয়েল বলল, আমি একা নই, আমার সঙ্গে একটা কুকুর আছে, আর আমি আমার প্রেমিকা এমিকে খুঁজতে যাচ্ছি। সে তার কলোনিতে আছে। তখন ক্লাইড বলল, আমি উত্তরের দিকে যাচ্ছি, সেখানে পাহাড় আর বরফ আছে, কারণ ওখানে একটা বিশেষ কলোনি আছে এবং ঠান্ডার জন্য এই প্রাণীগুলো ওখানে আসে না। ক্লাইড বলল, আরো কিছুটা পথ আমাদের একসাথেই যেতে হবে, তাই চাইলে তুমি আমাদের সঙ্গে চলতে পারো। কিছু দূর হাঁটার পর তারা এক পাহাড়ের কাছে থামলো। সেখানে মিনা জুয়েলকে তীর ছুঁড়তে শেখাচ্ছিল, কিন্তু জুয়েলের নিশানা খুবই খারাপ ছিল। তখন মিনা জানালো যে তার বাবা তাদের কলোনির সবচেয়ে দক্ষ তীরন্দাজ ছিলেন, কিন্তু যখন এই ভয়ঙ্কর প্রাণীগুলোর একটা দল একসাথে এসে তাদের কলোনির উপর আক্রমণ করেছিল, তখন মিনার বাবার সঙ্গে সঙ্গে ক্লাইডের ছেলেও মারা গিয়েছিল। সেই থেকে ক্লাইড আর মিনা একসাথে একটা নিরাপদ কলোনির খুঁজে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তারা শান্তিতে জীবন কাটাতে পারে। ঠিক তখনই ক্লাইড দেখতে পেল জঙ্গল থেকে একটা প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। ক্লাইড জুয়েলকে বলল, এখন এই প্রাণী তোমার গন্ধ পেয়ে গেছে, তাই এখন এটি অনেক দূর পর্যন্ত তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে। যাই হোক, তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। আসলে মিনা আর ক্লাইড অনেকদিন ধরে এই পৃথিবীতে টিকে আছে, তাই এই প্রাণীগুলো সম্পর্কে তাদের অনেক কিছু জানা আছে। আরো কিছু দূর যাওয়ার পর ক্লাইড একটি বিশাল স্নেল শামুক দেখতে পেল। ক্লাইড জুয়েলকে বলল, একদম নড়াচড়া করো না, কিন্তু জুয়েল এমনিতেই ভয় পেয়ে জমে গিয়েছিল। ক্লাইড ধীরে ধীরে জুয়েলকে তার টি শার্ট খুলতে বলল এবং সেটি সেই স্নেইলের গায়ে রেখে দিল। স্নেইলটি কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে গেল। ক্লাইড এমনটা করেছিল কারণ এখন এই স্নেইল যেখানে যাবে জুয়েলের গন্ধ ছড়াবে এবং সেই ভয়ঙ্কর প্রাণী যেটা তাদের পেছনে ছিল সেটা বিভ্রান্ত হয়ে পড়বে। এটা শুনে জুয়েল ক্লাইডকে জিজ্ঞাসা করলো, স্নেইল আমাদের উপর আক্রমণ করলো না কেন? তখন ক্লাইড বলল, কারণ কিছু কিছু প্রাণী ভালোও হয়। মিনা বলল, যদি তুমি কখনো কোনো প্রাণীকে নিয়ে দ্বিধায় পড়ে যাও, তাহলে তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করো, তুমি ঠিক বুঝে যাবে। চোখ কখনো মিথ্যা বলে না। রাতে তারা একটি জায়গায় থামলো, যেখানে তারা খাওয়া দাওয়া করলো, কিন্তু ঠিক যেই মুহূর্তে তারা বিশ্রাম নিতে যাচ্ছিল, ক্লাইড তাদের জাগিয়ে দিল, কারণ তাদের খাবারের গন্ধে আশেপাশের অন্যান্য প্রাণী সেখানে চলে আসতে পারে, আর এখন সেখানে থাকা ঝুঁকিপূর্ণ হবে। পরের দিন সকালে মিনা আবার জুয়েলকে ক্রসবোর প্রশিক্ষণ দিল। মিনা বলল, মনকে একেবারে শান্ত করে তীর ছোড়ো, আর জুয়েল যখন এমনটা করত, তার প্রতিটি তীর একেবারে নিশানায় লাগতো। এটা দেখে মিনা খুব খুশি হয়ে গেল এবং জুয়েলকে জড়িয়ে ধরল। এত ছোট বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মিনার কাছে এখন জুয়েল তার বড় ভাইয়ের মতো মনে হচ্ছিল। এইভাবেই কিছুদিন কেটে গেল। ক্লাইড আর মিনা জুয়েলকে শেখালো কিভাবে এইসব ভয়ঙ্কর প্রাণীদের এড়িয়ে বেঁচে থাকতে হয়। তারা এমন কিছু গাছপালার কথাও বলল যেগুলো বিষাক্ত প্রাণীদের বিষ প্রতিরোধে সাহায্য করে। সবকিছু শেখানোর পর
তারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক প্রাণীর কথা বলল, যার নাম স্যান্ড গোবলার। এই স্যান্ড গোবলাররা মাটির নিচ দিয়ে চলে এবং তারা কোনো ধরনের শব্দ শুনলেই তা নিখুঁতভাবে অনুসরণ করে। কিন্তু এদের মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর হলো এদের রানী। এই রানীর আকার অনেক বড় হয় এবং তার একটা পাখা মাটির উপরে দেখা যায়। যদি রানী কোনো শব্দ পেয়ে যায় তাহলে খেলা শেষ, সে কাউকে বাঁচতে দেয় না। আজ পর্যন্ত কেউ স্যান্ড গোবলারের রানীর সামনে পড়ে বেঁচে ফিরতে পারেনি। মিনা প্রতিদিন জুয়েলকে ক্রসবোর অনুশীলন করাতে থাকে এবং জুয়েলও দিনে দিনে আরও দক্ষ হয়ে উঠল। এখন 5 দিন পর সেই জায়গায় এসে গেছে যেখানে তাদের পথ আলাদা হয়ে যাবে। ক্লাইড জুয়েলকে বলল, তুমি আমাদের সঙ্গেই চলো, তোমার একা বেঁচে ফেরা একটু কঠিন হবে, একসাথে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু জুয়েলের মনে তখন একটাই জেদ, এমির সঙ্গে দেখা করার। তার এই সিদ্ধান্তে মিনা খুব কষ্ট পেয়েছিল। জুয়েল তাকে বোঝালো, এমি আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। শেষবারের মতো মিনা জুয়েলকে জড়িয়ে ধরল। তখন ক্লাইড বিদায় মুহূর্তে জুয়েলকে একটা গ্রেনেড দিল এবং বলল, যখন খুব প্রয়োজন হবে তখনই এটা ব্যবহার করো। পিন খুলে 5 পর্যন্ত গুনবে, তারপর ছুড়ে দেবে। মনে রেখো, 5 পর্যন্ত গুনতে হবে। এরপর দুই পক্ষ নিজেদের পথে রওনা দিল। এখন জুয়েল আর বয়কে 50 কিলোমিটার পথ একা পার হতে হবে। কিন্তু এই যাত্রা সহজ হবে না। কিছু দূর যাওয়ার পর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে বয়ের আচরণ একেবারে অদ্ভুত হয়ে ওঠে। সে আর সামনে এগোতে চায় না, ভয়ে একটা প্যাডেল বোটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। জুয়েল তাকে বাইরে আসতে বলছিল। ঠিক তখনই তার পায়ের নিচ থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে। এটা ছিল এক বিশাল সেন্টিপিড। ভয়ে জুয়েল তার ক্রসবো বের করলো, কিন্তু প্রাণীটি তখন খুব কাছাকাছি চলে এসেছে। তার লেজ দিয়ে সে জুয়েলকে ধরতে চাচ্ছিল। ঠিক তখন ওই বয় হঠাৎ করে চিৎকার করে উঠল, আর সেই আওয়াজে সেন্টিপিড ভয় পেয়ে তার লেজ দিয়ে আঘাত করে জুয়েলকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার সেই প্রাণী বয়কে মারার জন্য বোটের চারপাশে থেকে ঘিরে ফেলে এবং পুরো বোটটি উল্টে দেয়। ওদিকে জুয়েলের চোখের সামনে আবার তার বাবা মাকে হারানোর দৃশ্য ভেসে উঠতে থাকে। কিন্তু এবার সে জমে যায়নি। সে তার ভয়কে জয় করে উঠে দাঁড়ায় এবং তার ক্রসবো থেকে সোজা সেই প্রাণীর দিকে তীর ছুটতে মারে। এবার সেই তীরটি গিয়ে সোজা প্রাণীটির গলায় লাগলো, আর এতে সে প্রচন্ড রেগে গিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। সে এখন বয়কে ছেড়ে দিয়ে সরাসরি জুয়েলের দিকে ধেয়ে এলো। কিন্তু ঠিক সময় মতো জুয়েল আরেকটি তীর ছুড়লো, যেটা সোজা গিয়ে প্রাণীটার মাথায় আঘাত করলো। জুয়েলের এই আঘাতে প্রাণীটা একেবারে জায়গাতেই মাটিতে লুটিয়ে পড়লো। ভয়ে জুয়েল কাঁপছিল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে এত বড় একটা দানবকে মেরে ফেলেছে। এমন সময় বয় তাকে দেখতে পেল এবং দৌড়ে তার কাছে চলে এলো। জুয়েল হয়তো তার বাবা মাকে বাঁচাতে পারেনি, কিন্তু আজ সে নিজের ভয়কে জয় করে বয়ের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। পরদিন সকালে তারা দুজনে একটা বিশাল খাদ বা গর্তের ধারে পৌঁছায় এবং বয় আবার অদ্ভুত আচরণ করতে শুরু করে, ছুটতে থাকে এখানে ওখানে। জুয়েল বুঝে গেল আশেপাশে নিশ্চয়ই কোনো বিপদ আছে। ঠিক তখন সে দেখতে পেল মাটির নিচ থেকে একটা প্রাণী তার দিকে এগিয়ে আসছে, আর তার শরীরের এক টুকরো পাখা মাটির উপরে বেরিয়ে আছে। মানে এটাই তো রানী, স্যান্ড গোবলারের রানী। বাঁচার জন্য জুয়েল একটা ছোট খেলনা দূরে ছুঁড়ে ফেললো, যাতে রানী সেই শব্দের উৎসের দিকে চলে যায়। আর ঠিক যেমনটা সে ভাবছিল সেই দিকেই মাটির ভেতর থেকে ফাটল ধরে রানীটি বেরিয়ে এলো। জুয়েল এক মুহূর্ত সময়ও নষ্ট না করে পালাতে শুরু করলো, আর রানী তার পেছনে ধাওয়া করলো। পালাতে পালাতে হঠাৎ জুয়েল পড়ে গেল, আর তার ব্যাগ তার হাত থেকে ছুটে পড়ে গেল। জুয়েল বয়ের পেছনে পেছনে দৌড়ে গিয়ে একটা গাছের কাণ্ডের ভেতরে লুকিয়ে পড়লো। সে বয়ের মুখ চেপে ধরলো যাতে কোনো আওয়াজ না হয়। আর যখন কোথাও কোনো শব্দ হলো না, তখন রানীটা ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু ঠিক তখনই জুয়েলের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল পোশাকটা নদীতে পড়ে গেল। এটা দেখেই বয় নিজের জীবনের পরোয়া না করে সেই পোশাকটা বাঁচাতে ছুটে গেল। জুয়েল তাকে থামানোর চেষ্টা করলেও বয় থামলো না। এখন রানী আবারও তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। বয়কে বাঁচাতে জুয়েল ছুটে গিয়ে নিজের ব্যাগ থেকে সেই গ্রেনেডটা বের করলো। পিন খুলে সে যখন 5 পর্যন্ত গোনার চেষ্টা করছিল, তখন গ্রেনেডটা তার হাত থেকে ফসকে পড়ে গেল। যেই মুহূর্তে জুয়েল সেটা কুড়াতে গেল, রানী সেখানে পৌঁছে গিয়ে তার উপর আক্রমণ করলো। কিন্তু জুয়েল তাড়াহুড়ো করে সেই গ্রেনেডটা রানীর মুখে ছুড়ে দিল, আর নিজের সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেল। তার এই আক্রমণে রানী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জুয়েল আনন্দে উল্লাসিত হয়ে উঠল, কিন্তু সে বয়ের উপর খুবই রাগান্বিত ছিল। যেই মুহূর্তে জুয়েল পানি থেকে বের হলো, সে দেখলো জোকের মতো কিছু প্রাণী সারা শরীরে লেগে আছে। ভয়ে জুয়েল এক এক করে সেগুলো নিজের শরীর থেকে খুলে ফেলতে লাগলো এবং সে এই পুরো ঘটনার জন্য বয়কেই দায়ী করতে লাগলো। জুয়েল বয়কে বকা দিচ্ছিল, বলছিল এই একটা ফালতু পোশাকের জন্য আমাদের দুজনের জীবন চলে যেতে পারতো। বয় এই কথায় খুব রেগে গেল এবং জুয়েলকে একা ফেলে রেখে চলে গেল। অল্প সময়ের মধ্যেই জুয়েল জোকের বিষে দুর্বল হয়ে পড়ল। বিষের কারণে সে বিভ্রমে ভুগতে লাগলো, নানা রকম জিনিস চোখে দেখতে লাগলো। এই ধরনের ঘোরের মধ্যে সে কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক তখনই তার চোখে একটা গাছ পড়লো, যেটা নাকি বিষের প্রতিকার করতে পারে। জুয়েল তাড়াতাড়ি সেই গাছটা খেয়ে ফেললো এবং জিম ধরা অবস্থায় হাঁটতে শুরু করলো। কিন্তু তার শরীরে আর বেশি হাঁটার শক্তি ছিল না, এই জন্য সে এক জায়গায় বসে পড়লো। ঠিক তখনই হঠাৎ করে তার সামনে অ্যামিকে দেখতে পেল। 7 বছর পরে অ্যামিকে সামনে দেখে জুয়েল এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তারপর আবার অজ্ঞান হয়ে পড়ে।
যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে সে এখন অ্যামির কলোনিতে আছে। অ্যামিকে সত্যি নিজের সামনে দেখে জুয়েলের খুব আনন্দ আর অবাক লাগলো। অ্যামি তাকে বিশ্রাম নিতে বলল। জুয়েল বলল, এতদিন পর তোমাকে আবার চুমু খেতে পেরে খুব ভালো লাগলো। কিন্তু অ্যামি জানালো, তুমি আমায় না, ওই বুড়ো লোকটাকে চুমু খেয়েছিলে। এরপর অ্যামি জানালো যে তাদের কলোনিতে কিছু নতুন লোক এসেছে, যাদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন, এবং সে সবাইকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। জুয়েলকে এই কথাগুলো একটু অদ্ভুত লাগছিল। ঠিক তখনই অ্যামি কোনো কাজে সরে গেল। যখন জুয়েল নিজের ঘর থেকে বাইরে বের হলো, সে কলোনির সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। আর তার সাথে সে দেখতে পেল একটি সমুদ্র সৈকত। অ্যামির কলোনি আন্ডারগ্রাউন্ডে হলেও পেছনে সমুদ্র থাকায় তারা নিরাপদ ছিল, কারণ এইসব দানবেরা পানি একদমই পছন্দ করে না। জুয়েলকে বাইরে দেখে অ্যামি তার সাথে কথা বলতে এলো। ঠিক তখনই সেই ক্যাপ্টেন এবং তার কিছু সঙ্গী সেখানে এসে হাজির হলো। অ্যামি ক্যাপ্টেনের সঙ্গে জুয়েলকে পরিচয় করিয়ে দিল এবং জানালো যে জুয়েল 7 দিনের পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। এই কথা শুনে ক্যাপ্টেন বেশ মুগ্ধ হয়ে গেল এবং সে জানালো যে আগে সে আর্মিতে ছিল, আর এখন সে নিজের শিপের মাধ্যমে বেঁচে থাকা মানুষদের একটি নিরাপদ বেসে নিয়ে যেতে চায়, যেখানে তারা এই ভয়ঙ্কর প্রাণীদের থেকে দূরে শান্তিতে জীবন কাটাতে পারে। যখন জুয়েল ও অ্যামি একা কথা বলার সুযোগ পেল, তখন জুয়েল অ্যামিকে জিজ্ঞেস করলো, আমি এত দূরে শুধু তোমার জন্য এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে তেমন খুশি লাগছো না কেন? এই প্রশ্নে অ্যামি জানালো যে এই কয়টা বছরে অনেক কিছু বদলে গেছে। সে তার বাবা মাকে হারিয়েছে, আর গত বছর সেই মানুষটাকেও হারিয়েছে যাকে সে খুব ভালোবাসতো। এই কথা শুনে যেন জুয়েলের পায়ের নিচের মাটি সরে গেল। তখন জুয়েল বুঝতে পারলো এখানে আসার আগে তার উচিত ছিল অ্যামিকে জিজ্ঞেস করা, তুমি আদৌ কি আমাকে দেখতে চাও? কিন্তু অ্যামি বলল, এটা আমার ভুল, আমার উচিত ছিল তোমাকে রেডিওতে আগেই সবকিছু বলে দেওয়া। তবুও অ্যামি বলল, আমি খুশি যে তুমি এসেছো। এখন আমরা ক্যাপ্টেনের সঙ্গে গিয়ে চিরতরে এই দানবদের থেকে মুক্তি পেতে পারবো, আর আমরা তো বন্ধু হয়ে থাকতেই পারি, তাই না? বিচার করে দেখো ভাই, একজন ছেলে 140 কিলোমিটার পথ ডাইনোসরের মতো ভয়ঙ্কর পোকামাকড়ের সঙ্গে লড়াই করে নিজের প্রাণ হাতে নিয়ে এসেছে কার জন্য? আর এই মেয়ে তাকে ফ্রেন্ড জোন করে দিচ্ছে। কি নিষ্ঠুর স্বার্থপর এক মেয়ে রে ভাই এটা! বলছে বন্ধু তো হয়েই থাকতেই পারি। বন্ধু তো ওর কলোনিতেও ছিল। জুয়েল তখন এতটাই হতবুদ্ধি হয়ে গেছিল যে কিছুই ঠিক করে ভাবতে বা বুঝতে পারছিল না। কিছু সময় পরে জুয়েল তার বাংকারের কলোনির সঙ্গে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু সংযোগ হলো না। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি জুয়েলের কাছে এলো এবং কিছু ফল আর বিয়ার তাকে দিল। এই ছিল ক্যাপ্টেনের পক্ষ থেকে পুরো কলোনির জন্য একটি নতুন জীবনের শুরুতে উপহার। তারপর জুয়েল সেই মানচিত্রটা দেখলো যেটা তার বন্ধুরা তাকে দিয়েছিল। সেই ম্যাপের পেছনে তারা জুয়েলের জন্য কিছু বার্তা লিখেছিল। সেগুলো পরে জুয়েলের চোখে জল এসে গেল। সে বুঝতে পারলো যে মানুষগুলোকে সে এতদিন ধরে চেনে তারা তাকে সত্যি ভালোবাসে। তাদের ছেড়ে সে একজন এমন মেয়ের কাছে চলে এসেছে যার সঙ্গে তার গত 7 বছরের একবারও দেখা হয়নি। ঠিক তখনই রেডিওতে জুয়েলের কলোনি থেকে একটা বার্তা এলো। ওরা সবাই জুয়েলের কণ্ঠ শুনে খুব খুশি হয়ে গেল যে সে এত দূরে পৌঁছে গেছে। জুয়েল তার নিজের অভিজ্ঞতার সব ঘটনা বলল, যা শুনে সবাই অবাক হয়ে গেল। একটা ছেলে এত কিছু একা একা কিভাবে করে ফেললো? জুয়েল তখন তাদের জিজ্ঞেস করলো, তোমরা সবাই কেমন আছো? তারা জানালো, তোমার চলে যাওয়ার পর আমাদের কলোনিতে অনেকবার হামলা হয়েছে, আর এখন সেটা আর নিরাপদ নেই। ঠিক তখনই হঠাৎ রেডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এবার জুয়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো সে তার বন্ধুদের জন্য ফিরে যাবে এবং তাদের সঙ্গে না নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে আর কোনোভাবেই এগোবে না। ঠিক তখনই জুয়েলের চোখ পড়লো সেই ফলগুলোর দিকে যেগুলো তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলগুলো দেখে জুয়েলের মনে কিছু একটা খটকা লাগলো। সে তৎক্ষণাৎ নিজের ডায়েরি খুলে দেখলো এ তো সেই একই ফল যেটা খেতে গেলে বয় তাকে নিষেধ করছিল। এটা বুঝে জুয়েল এক দৌড়ে অ্যামির কাছে ছুটে গেল, কিন্তু বাইরে তখন সবাই সেই ফলের নেশায় মাতাল হয়ে ঘুরছে। জুয়েল অ্যামিকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু একে একে সব মানুষই অজ্ঞান হয়ে পড়তে লাগলো। ঠিক তখন ওই ডায়ানা পেছন থেকে জুয়েলের উপর আক্রমণ করলো। জুয়েলের যখন জ্ঞান ফিরলো, সে দেখলো পুরো কলোনির সবাই বাধা অবস্থায় পড়ে আছে। আসলে এই ক্যাপ্টেনের আসল কাজেই এটা। সে বিভিন্ন কলোনিতে গিয়ে সেখানকার লোকজনের খাবার দাবার লুট করে। ক্যাপ্টেন বলল, জাহাজ চালানোর জন্য ফুয়েল কোথা থেকে আনবো? তাই তারা একটা বিশাল কাঁকড়াকে ধরে রেখেছে যেটা তাদের জাহাজ টেনে নিয়ে চলে, আর বিনিময়ে যেসব কলোনিতে তারা হানা দেয় সেই সব লোকদের কাঁকড়ার খাবার বানিয়ে দেয়। যেই ক্যাপ্টেন রিমোটের বোতাম টিপলো, একটা কালো ছায়া সাগর থেকে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সবাই প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই অ্যামি সমস্ত শক্তি দিয়ে নিজের হাতের বাঁধন খুলে ফেললো আর জুয়েলকেও মুক্ত করে দিল। অ্যামি বলল, এই 3 জনকে আমি সামলাচ্ছি, তুমি গিয়ে ওই কাঁকড়াটাকে সামলাও। অ্যামি একটি গেটের টুকরা নিয়ে তাদের মধ্যে থাকা এক ব্যক্তির দিকে গুলির আঘাত থেকে বাঁচতে বাঁচতে দৌড়ে গেল এবং তার উপর আক্রমণ করলো। অন্যদিকে জুয়েল বয়কে অ্যামির কাছে যেতে বলল তার সুরক্ষার জন্য। বয় কোনোভাবে অ্যামিকে জাগানোর চেষ্টা করলো। সুযোগ পেয়ে 3 জন চোর সেখান থেকে চলে গেল। ঠিক তখনই অ্যামি হুঙ্কারে উঠল এবং সামনে পড়ে থাকা গ্রেনেড গানটি তুলে নিল। জুয়েল অ্যামি থেকে গুলি চাইল। দ্রুত অ্যামি তাকে বন্দুকটা দিল এবং জুয়েল ট্রিগার টিপতে চাচ্ছিল। তখনই সে কাঁকড়ার চোখে তাকালো। হঠাৎ মিনুর কথা মনে পড়ল। কোনো জীবের চোখে দেখে বোঝা যায়
সে ভালো না মন্দ। জুয়েল সেই জীবের চোখে শুধু যন্ত্রণা দেখলো, যে যন্ত্রণা হচ্ছিল তার শরীরে বারবার শক দেওয়ার চেইনের কারণে। জুয়েল চেইনের দিকে লক্ষ্য করে নিশানা নিল এবং কাকড়াকে মুক্ত করলো। এরপর কাকড়া একটুও জুয়েলের উপর আক্রমণ করলো না। জুয়েল নিচে পড়লো আর এমি তার কাছে এসে দাঁড়ালো। সেই কাকড়াও কাছে এসে থামলো। মনে হলো যেন সে জুয়েলকে তার স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাতে চায়। তারপর সে ক্যাপ্টেনের জাহাজের দিকে এগিয়ে গেল। এই সময় ক্যাপ্টেন জাহাজে পৌঁছে গিয়েছিল। সে রিমোট দিয়ে কাকড়াকে আবার শক দিতে চাইলো, কিন্তু কিছুই হলো না। এখন সে বুঝতে পারলো যে তার শেষ সময় আসছে। এরপর কাকড়া একের পর এক তিনজনকে জীবিত গিলে ফেললো এবং সাথে তাদের জাহাজটাকেও ধ্বংস করে দিল। এইসব ঘটনা ঘটার পর জুয়েল তার কলোনিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। কিন্তু জুয়েল যেভাবে সাহসিকতার সঙ্গে এমি আর তার পুরো কলোনির জীবন বাঁচিয়েছিল, সেটা দেখে আমি আবারও জুয়েলকে পছন্দ করতে শুরু করলো এবং তাকে থাকার জন্য বলল। তবে জুয়েল বলল, আমার বন্ধুদের আমার দরকার, তাই আমাকে অবশ্যই যেতে হবে। জুয়েল এমিকে একটি বই দিল, যা সে নিজের হাতে লিখেছিল এবং তাতে এসব জীবের দুর্বলতা সম্পর্কে লেখা ছিল। জুয়েল এমিকে ধন্যবাদ জানালো, কারণ তার কারণেই সে এখানে এসেছিল এবং এই যাত্রা তার জীবন বদলে দিয়েছে। যাওয়ার সময় সাহস করে জুয়েল এমিকে চুম্বন করলো। এরপর এমি বলল, তুমি তো আমার জন্য 140 কিলোমিটার পথ পাড়ি দিয়েছ, এবার তোমাকে খুঁজতে আমি আসব। তাহলে আপনার মতে এমির দ্বিতীয় সুযোগ থাকা উচিত কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।